দুইতলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলার জানালা দিয়ে বাইরে কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপিলেগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বখতিয়ার। ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো। আমি বিয়ে করব, বুঝছেন চৌধুরী সাহেব? 2টা বছর প্রেম করার সময় মনে ছিল না ওর মান সম্মানের কথা? আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিয়েন। তেড়িবেড়ি করলে একেবারে গায়েব কইরা ফালামু। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদা সিদে ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত, এই যা। সাইবান আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তে শুরু করে দিয়েছেন। এমন সময়েই দুটো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বিরাতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করেছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হব কিন্তু। অনুরাগের কথায় বখতিয়ার ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই শটান অনুরাগকে থাপ্পড় দিয়ে বসল সে। আঁতকে উঠল সবাই। ইউ স্ক্যান্ডেল! নীরব খেকিয়ে উঠে বখতিয়ারকে পিছন থেকে খুশি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য দুটো ছেলে নীরবকে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে, মুখের ভেতরে রক্তের নোনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিল্টা চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকেই পাও আর শুধু জ্বালাতন করতে। সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নয়নের জন্য লাখ 5 দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বখতিয়ার। পরক্ষণেই চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতরে দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা, বাঁকা হাসলো বখতিয়ার। অশ্লীল ভাবে ঠোঁট চাটল সে, তবে তার সুখ দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই পিছন থেকে একটা গুরু গম্ভীর আওয়াজ ভেসে এলো, থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নেবি? বখতিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে কি তাকায়নি। তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি আছড়ে পড়ল, এতটাই জোর যে বখতিয়ারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝি নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আঁতকে উঠে ঝট করে সামনে তাকালো। আবছাড়া লাইটের আলোর প্রতিফলনে ভেসে উঠল ছায়ামূর্তিটি। সুঠাম শরীরের অধিকারী, জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারায় জ্যান্ত হিংস্রতা, ভ্রু পিয়ার্সিং চিক চিক করছে অশনি সংকেতের মতো। দণ্ডায়মান সাইবান আলাদিন। কোন শালা তুই? বখতিয়ার ব্যথায় কোকিয়ে চিৎকার করে উঠল। কল মি ড্যাডি। তির্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশে পর্যবেক্ষণ করল। অনুরাগের ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী, আর সব শেষে জলজলে দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবানের সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির ভেতরে চলে এলো, বাড়ির বাইরে চলে এলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশেই নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হন হন করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা চেলাকাঠ হাতে তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভড়কে গেলেন এই ছেলের এমন রুদ্ররূপ দেখে। বাবা, আস্তে আস্তে, মারামারি কি দরকার? চান্দাবাজ রিপটিজারের জন্য মায়ের ওপর কোনো কথা নেই, আপনি সরুন আঙ্কেল। বখতিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছেন কি দাঁড়ায়নি,
সাইবান শটান কাটটা দিয়ে জোরালো আঘাত এনে বসল ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গণ্ডগোল বেঁধে গেল। আপনার নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেটা নিয়েই চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বাখতিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপর করে ফেলে পিঠের উপরে পা দিয়ে চেপে ধরল। এক হাতে চালাকাঠ ধরে রেখে শাসালো, আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই রিপিট করবে। বল, আমার যেন আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে আপনার দিকে কোনো জোরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বখতিয়ার জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অপমানে ঠকঠকে হয়ে গিয়েছে সম্পূর্ণ। সাইবান আরও জোরে চেপে ধরল তাকে। বলবি এই কদম ক্যালান্ডি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বুঝতে বলো না, আমিও দিতে জানি। আম্মাজান। বলতে বাধ্য হলো বখতিয়ার। বাঁকা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আমার যেন আমাকে মাফ করে দিন। আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দিকে দৌড় দেবো। আমি দুধ খাওয়া। শুনতে শুনতে বুকে দুই বাহু বেঁধে বেশ উপভোগ করে গেল তিতলি। বখতিয়ার ছাড়া পেল টানা 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরেই। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল। অনেকেই আবার ভিডিও করে রাখলো। সবশেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগোলো, তখন পিছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলালো। চালাকাঠটা কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পুড়ে রেখেছে। ভ্রু কুঁচকে তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বখতিয়ারের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নেব। দাঁত কিরমির করে উচ্চারণ করলো বখতিয়ার। সাইবান খিলখিল করে হেসে উঠে ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলে উঠল, তুই কি রাত কানা এখন দেখতে পাচ্ছিস না? আপনার নীরব একযোগে অট্ট হাসিতে ফেটে পড়ল। অনুরাগ অব্দি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বখতিয়ার আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে, অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ সুনসান হয়ে পড়তেই তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাইভাবে হুমকি দিচ্ছিল। সাইবান খানিকটা বিরক্ত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না। শুধু একটি হাত মেয়েটার মাথায় রাখল। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরেই বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটে এলেন। এদের জ্বালাই বাঁচি না, আর থানায় ভিডিও করে দেখিয়েছি। যদি পুলিশ একটু গুরুত্ব দিত, টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টির ক্ষমতায় আছে তো পলিটিক্সের পাওয়ারে উঠছে বেশি। এদের সাথে বেশি ঝামেলায় না জড়ানোই ভালো। প্রতিবেশীদের কেউ একজন বলল। তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে চেলাকাঠ ফেলে দুই হাত উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি, এক মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বললেন, অবশ্যই, তোমরা সবাই ভিতরে আসো। একেবারে সকালের নাস্তা না খাইয়ে কিন্তু ছাড়ছি না। আজকে সকালের নাস্তার টেবিল জুড়ে গুরু গম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা নেই মুখে। নীরব, অস্থির, রীতিমতো দম বন্ধ করা একটা অবস্থা। সবাইকেই নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম। AKM আহমদ উদ্দিন, সাইবান সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার খুবই কম, শূন্য বললেও ভুল হবে না। কারো সাথেই মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতড়েও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরাম মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ এসেছেন একে অপরের মুখোমুখি।
টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তিতে আছে। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিল ঘুরে নীরবে আহমেদের প্লেটে আলু ভাজি বেড়ে দিতেই তিনি 2 প্লেট দূরে ঠেলে উঠে বললেন, আমি আলু ভাজি খাই না। ইরাম ভরকে গেল। সামিয়া ভ্রু কুঁচকে তাকালেন। কবে থেকে আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? আজকে থেকে আর পছন্দের নেই। গলা খাকারি দিয়ে ইরাম বলল, নাকি তাহলে ডিম পোচ করে দিই খালু? হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহমদ। চা পরোটায় আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার উপরে হাঁটা বোধহয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসলো। কোনো মতে আধখানা রুটি সে শেষ করেছে। সেই সময়েই স্বামীর কথা বলায় সিদ্ধান্ত নিলেন, না জানিয়ে মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন, ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ভ্রু কুঁচকে ফেললেন সামিয়া। সেটা বলিনি। না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ হতে হবে। বাকিদের দিক ভাবার প্রয়োজন নেই। আহমদ, টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আহমদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া বইতে চলল। মম ড্যাড প্লিজ, তোমরা বাচ্চা না, এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এভাবে কি অদ্ভুত ধরনের আচরণ করছো তোমরা? অন্য বাড়ির মানুষ যে ইরাম, তাতে কোনো সন্দেহই নেই। মেয়েটা এমন সময়েও ঠিক একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি নিঃশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দৈরত্ব সৃষ্টি হয়ে থাকে, করজোর করে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আপাতত কোনো কিছু করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় খালু আপনি বিশ্রাম নেওয়ার পরেই করবেন। আহমদ বাঁকা দৃষ্টিতে ইরামকে দেখল। তারপরে এক চুমুক গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে। এতটুকুই। তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে, তুমি জানতে এমনটা হওয়ার ছিল। ইরামেরও ইচ্ছা হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সেই সুযোগ হলো না। পাদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতেই সে দেখল ভেতরে ঢুকেছে সাইবান। কারো দিকেই তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাতও করেনি। তবে সাইবানের হাঁটুর দিকে জিন্সের ছেঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না। সাইবান উপরে উঠে যেতেই সেও টেবিল থেকে উঠে ছুটে চলে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভেতরে ঢুকেই যথারীতি ইজানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি 2 হাত মুঠো করে গভীর ঘুমে আচ্ছন্ন, পাতলা ঠোঁট জোড়া হালকা ফাঁক করা। সেখান থেকে লালারস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসলো সাইবান। লাইফতে তোরই পড়লা, খাওয়া, কাদা, হাগুমতো, ঘুম, সার্কেল অনগোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরে ট্যাঙ্ক টপ বেরিয়ে আসতেই ত্বকের উপরে লালচে নীলাভ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি, তবে অতি উত্তেজনায় আদ্রেনালিনের ক্ষরণে তখন ওসব গায়ে লাগেনি, এখন লাগছে। গরম পানির ভেতরে বসে থাকতে হবে ঘন্টাখানেক। জাকুজির কথা মনে পড়ল, কিন্তু হাতে অত সময় নেই। দুপুরের আগেই আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তোয়ালে ঝুরিয়ে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে, তখনই বেডরুমে ঢুকলো ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে বোঝাই যাচ্ছে। সাইবান এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না।
মাথা কাত করে স্ত্রীকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর্স হয়েছে না যে ছুটতে ছুটতে এসছেন? বলে শাহরুখ খান স্টাইলে বুক চেতিয়ে দুই বাহু মেলে ধরল সাইবান। ইরাম বিরক্তিবোধক শব্দ করে এগিয়ে এসে চাপড় দিল তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো। সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যান হলে পড়েছো? এমন গাল গল্প আমাকে বিশ্বাস করতে বলবে না। বেঁচে কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিট নিয়ে এসে বসলো সামনে। সাইবান বুড়ো তুলে বিষয় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখতে গেল। ইরাম অ্যান্টিসেপটিক তুলো ভিজিয়ে সাইবানের কাছে সরে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকের দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কেউ ঘুষি মেরেছে এখানে। এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে না চাইতেও। চোখজোড়া অজান্তেই বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে ভালোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করল, মারামারি করেছো তুমি? জ্বালা হলো। দাঁতে ঠোঁট কামড়ে হিসিয়ে উঠল সাইবান। আপনার মাথার পিছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে? না, শোক লাগছে। চাপ দিন, আর জোরে কচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আরও খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের শিরদাঁড়া বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেইনের ভিতরে নিউরনে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করলো ইরামের ছোঁয়া থেকে। দুই হাত টেনে ধরল বিছানার চাদর, ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এত কিছু খেয়াল নেই। সে এক মনে নিজের কাজ করছে। ঘাট থেকে সাইবানের বুকের দিকটায় নেমে এলো সে। ট্যাঙ্ক টপের চিকন স্ট্র্যাপটা শক্তিশালী কাঁধের উপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করলো ত্বক। হার্টের উপরের দিকটায় নীলাভ একটা ছোপ। এবার সত্যিই রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলো ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার একদম পছন্দ না আলাদিন। ভদ্র ঘরের ভদ্র ছেলেরা এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদই দিলাম, তবে ডিজির এমন অবস্থা করার মানে কি? অদ্ভুতরে হাসলো সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝে? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করেই অজান্তেই তুলো খানিকটা জোরে চেপে ফু দিয়ে বলে উঠল, পেন্টের জন্য চিন্তা করা বারণ বুঝি? মাদারফো। অস্ফুট একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁট গলে। ইরামও বুঝতে পারল না কি ঘটছে। নিজের কোমরে একটা হ্যাঁচকা টান খেলো। তার শরীরটা আছড়ে পড়ল বিছানার উপরে। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়ল। খোঁপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সাইবানের ভারী ও শক্তিশালী পুরুষালী শরীরটা তার উপরে উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবা দেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইবানের হাঁটু চাপ দিয়ে আটকে ফেলল তাকে। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের উপরে ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে টক কেমন যেন রক্তাভ হয়ে উঠেছে। কালো চোখ দুটোই ঝিলিক খেলে যাচ্ছে। ঠোঁটজোড়া হালকা ফাঁক হয়ে আছে। ভারী শ্বাস ফেলছে। চুলগুলো কপালে ছড়িয়ে পড়েছে। সাইবান আরও কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুজে ফেলল রমণী। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট্ট একটা নোজপিন জল জল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগেই সাইবান ঝুঁকে সেই নোজপিনের উপরে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ছটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সাইবানের হাত আর একটু শক্ত হয়ে চেপে বসল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জলজলে চোখ মেলে তাকাতেই সাইবানের দৃষ্টি মোকাবিলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি উপরে তুলে নাকে নাক ছুঁয়ে দিয়ে সাইবান ফিসফিস করল, কল মি হাজব্যান্ড অ্যাগেইন। আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদতারে ঘুরিয়ে আনবো। এমন পিসাজকে জাগাবেন না যাকে সইতে পারবেন না। আর প্রিশিয়াস,
তুমি মাঝে মাঝে এমনভাবে কথা বলো যেন আমার মনে হয় ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধান্বিত হয়ে গলার ভিতরে আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে দেখছে তার উপরে ঝুঁকে থাকা সাইবানকে। তার আধো বুলি শুনে সাইবান তার গলার পাশের পালস বরাবর আলতো আঙুলে চাপ দিয়ে ফিসফিস করল, কি মনে হয়? যে তুমি আমি তুমি আমাকে আমি ওয়াও, জমে গেল সাইবান আর ইরামের উভয়েই। ক্রিবে শুয়ে থাকা ইজান একেবারে হঠাৎ করেই চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। ছোট্ট ছোট্ট হাত পা ছুড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টেই বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃমস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটতে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইজানের ছটপট করতে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দোলাতে লাগলো। এই যে বাবাটা, আম্মু এর কানে কান্না কেন? খিদে পেয়েছে তোমার? পেট ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপর হয়ে বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনো চাদর আটকে ধরে রেখেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগে অবধিও ইরাম শুয়েছিল। চাদর মুঠ পাকিয়ে ফেলল সে। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে নিজেকে নিজে বোঝাতে লাগলো, কুল ডাউন কুল ডাউন, কুল কুল কুল। এই পোটলাকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না। পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল, সেটা কোনোভাবে নিজের কিচেনে ফেলে এসেছে সকালের নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজে মনে মনে খানিক অভিসম্পাত করে এখন ম্রিয়মান হয়ে আসা ইজানকে বিছানায় উপর হয়ে থাকা সাইবানের পাশে রাখল সে। দেখে রাখো, আমি নিজে থেকে ফিডারটা নিয়ে আসি। এই 5 মিনিট। থ হয়ে রইল সাইবান। চোখ মেলে ইরামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখল। তারপরেই তার করুণ চোখজোড়া এসে পড়ল ইজানের উপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভ্রু তুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইজানের গলায় হাত রাখলো সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার দুইখানা আঙুলেই সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা, তোর কল্লাটা 2 ইঞ্চের আর সাইরেন বাজে 69 ইঞ্চের। তোর ভোকাল কর্ড নাকি টাইটানিকের হর্ন। টাইম মতো পোত করে বাজিয়ে দিস। সাইবান ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে শাসালো। বিনিময়ে গুঙিয়ে উঠল ইজান। ছোট্ট শিশুর ভ্রু এমনভাবে কুঁচকে এলো যেন পিতার উপরে যার পরনাই বিরক্ত সে। এই চোপ, চোখ পাকিস কাকে তুই? চিনিস আমাকে? আমি তোর বিনা শ্রমে হয়ে যাও বাপ। বুঝতে হবে মামা, এমনিতেই কল্লার শক্তি দেখিয়ে আমার দুনিয়া নাড়িয়ে ফেলেছিস। এবার ঠাস! সাইবানের মুখটা একদিকে হেলে গেল। চোয়াল ফাঁক হয়ে পড়ল কয়েক ইঞ্চি। মুখের কথা তার মুখেই আটকে রইল। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কি হয়েছে এইমাত্র। ইজানের ছোট্ট হাতটা সশব্দে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখে অপুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতেই চোখ মুখ কুচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর বরাবর লাথি ছুঁড়ে ইজান লাফিয়ে উঠল। you little piece of shit. আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট্ট 2 হাত বিছানার সঙ্গে চেপে ধরল। বিপরীতে নিজের পা দুখানা তুলে দমাদম ছুটতে শুরু করলো ইজান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার কোনো সময়ই নেই তার। নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকনায় মরিবাজ। এই যে আম্মু এসে পড়েছে পুচিকু। পিতা পুত্রের টি-20 মাঝেই রুমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপরে বসে আছে সাইবান, তার 2 হাত তোলা উপরের দিকে। সেখানে ঝুলছে ইজান। ইজানের একটা পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবানের হাত ইজানের মাথার অল্প বিস্তর চুলের মাঝে মুঠ করে রাখা। দুজনেই থমকে গেল ইরামের কণ্ঠস্বর শোনার সাথে সাথে। ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ইজানই সর্বপ্রথম নিজের আধ লাথিটা পূর্ণ করে সাইবানের গালে ঠেকিয়ে কেঁদে উঠল।
ইরাম ছুটে এসে ছেলেকে কোলে নিল, দ্রুত ফিরারটা মুখে দিয়ে দোলাতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো তৎক্ষণাৎ, চুকচুক করে ভদ্র বাচ্চাটি হয়ে খাবারে মনোযোগ দিল। তখনও নিজের গাল চেপে ধরে রাখা সাইবান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোর্টলাকে দেওয়া অতি জরুরি হতো। শালা একটা ডিকটেটর। এতক্ষণ না হাসলেও এবারে আর হাসি রুখতে পারল না ইরাম। হাসতে হাসতে বলল, আমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেওয়া আর বাঘে কুমিরে এক খাটে জল খাওয়ানো একই ব্যাপার দেখছি। সাইবান আর কিছুই বলল না, এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাইবান খাওয়া গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে বেরোবার উদ্দেশ্যে। গাড়িতেই যাবে যেহেতু একটা ক্যাজুয়াল টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরেছে। ডাফেল ব্যাগ শেষবারের মতন দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এমন সময়েই রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসা ল্যাপটপ। ইলান সকালের পর আবার ঘুমিয়েছে আধ ঘন্টা আগে। ধীর পায়ে প্রবেশ করে নাইট স্ট্যান্ডের ল্যাপটপ রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখল। কাজের সময় ছেলেটার মনোযোগ একেবারেই অনন্য ধরনের। কিছুক্ষণ ইতস্তত করল রমণী, তার কিছু টাকার দরকার, হাত একেবারেই ফাঁকা। উপরন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইবান যেহেতু চলে যাচ্ছে, তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, কিন্তু টাকার ব্যাপারটা তুলতেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণেই চাইতে পারেনি। এমনিতেই তার জন্য অনেক করেছে বাড়ির মানুষগুলো। দেনমোহরের টাকাটাও সামিয়া ইরামের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। ওটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে ভাবছে ইরাম। সেখান থেকেই এখন তুলবে নাকি, অনেক কিছুই ভাবল সে। শেষমেশ সিদ্ধান্তে উপনীত হলো। সাইবানের পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে কেচে ফেলুন, আমার তারা আছে। নিজের কাজ করতে করতেই বলল সাইবান। ইরাম খুব বেশি সময় আর নষ্ট করলো না, বলে উঠল, আমার কিছু টাকার দরকার। একটা কম্পিউটার কোর্স করতে চাচ্ছি, শুনেছি 2 মাসের কোর্স, ফি 5,000। সাইবান এবার চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো। ভ্রু তুলতেই তার আইব্রো পিয়ার্সিং জল জল করে উঠল। কিসের কোর্স? টিকেল রেটিং অ্যান্ড ওয়ার্ক শিফট অফ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ। ইরাম প্রায় প্রস্তুতি নিয়েই রেখেছিল যে বেশ একটা লম্বা চওড়া বিশ্লেষণ করবে। কেন এই কাজটা করতে ইচ্ছুক, কিভাবে করবে, মেয়ে বলে কেউ কাজ না দিলেও তাকে লড়াই করে যেতে হবে, কারো আপত্তি থাকলেও তার কিছুই করার নেই, ইত্যাদি ইত্যাদি। তবে সাইবান তেমন কিছুই জিজ্ঞাসা করলো না। ট্রাউজারের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে যতগুলো নোট ছিল সবগুলোই বের করে আনলো। গুনেও দেখলো না কত আছে, সরাসরি ইরামের হাতে ধরিয়ে দিয়ে ওয়ালেট আবার পকেটে ভরে রাখলো। ইরাম অবশ্য দেখল, গুনে 8টা 1,000 টাকার নোট আর 4টে 500 টাকার নোট, মোট 10,000 টাকা। এটাই তো অনেক বেশি, আমার লাগবে না। ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছো দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশ না হলেও চলবে। বলে সাইবান ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুমের দরজার দিকে এগোলো। আমার তো 5,000 টাকা হলেই চলবে, 10,000 দিচ্ছ কেন? ইরামের কণ্ঠস্বরে সাইবান ঘুরে তাকিয়ে বলল, রেখে দিন, পরে কাজে লাগবে। লাগলে আবার চাইবো, আপাতত ঋণী করো না। টাকা কষ্ট করে উপার্জন করতে হয়, বাড়ির উঠানের গাছে ধরে না। ইরম এগোলো, বাকি 5,000 টাকা ফিরিয়ে দিতে গেল সাইবানের হাতে। সঙ্গে সঙ্গে তার হাতটা মুঠো করে চেপে ঝুঁকে এসে বান্দার তীর্যক হেসে জানালো, ইউ বেটার লার্ন টু স্পেন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ আই আর্ন। থমকে গিয়ে মুখ তুলে তাকালো রমণী। তার চেহারায় সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল। ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখে ইরাম না চাইতেও একটি ঢোক গিলতে বাধ্য হলো। সাইবানের হাসিটা তাতে আরেকটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে তার হাতটা উঠে এলো কানের লতিতে। কিছুটা এলোমেলো চুলের গোছা সযত্নে কানের পিছনে গুঁজে দিল সে। তারপরে মুখ নামিয়ে সেই কানের কাছে আবেশ মাখা মৃদু কণ্ঠে বলল, পরের বার থেকে আমার কাছে আর টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজেটের দ্বিতীয় ড্রয়ারে রাখা আছে, লক্ষ্মী বউয়ের মতো যা লাগে নিয়ে খরচ করবেন। মাস শেষে ওটা ভর্তি করে রাখার দায়িত্ব আমার।
ইরামের ঠোঁটজোড়া ফাঁক হয়ে রইল। সন্মোহিতের ন্যায় সে চেয়ে রইল সাইবানের দিকে। কেন যেন দৃষ্টি ফেরাতে পারল না নিজের। সাইবান তার চোখের দিকে তাকালো। তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়? ওই ইরাম মুখ খুললেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙুল জড়িয়ে মুখটা তুলে কপাল বরাবর নিজের ঠোঁট বসিয়ে দিল। তার ত্বকের মাঝে অস্ফুট স্বরে বলল, খুব জলদি জ্বালাতে ফেরত চলে আসবো। ট্রাই নট টু মিস মি টু মাচ মাই প্রিশিয়াস। আর দাঁড়ালো না সাইবান। নিজের উষ্ণতাটুকু কেড়ে নিয়ে উল্টো ঘুরে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রইল বরফের মতো। অজান্তেই হাতে ধরে রাখা টাকায় তার আঙুলগুলো সজোরে চেপে বসল। সে ভুলেই গিয়েছিল অনুভূতি কিভাবে অনুভূত হয়। অথচ বহুদিন বাদে আজ তার উষ্ণ কিছু একটা ক্ষণিকের জন্য হারিয়ে ফেলার অনুভূতি কেন হচ্ছে সেটা তার মস্তিষ্কও বুঝতে পারল না। পরদিন গতকাল সিলেটে শো করতে চলে গিয়েছে সাইবান। ইরাম আজ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে। একটা হলুদ রঙের কামিজ আর সালোয়ার, ওড়নাটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলে দেয়া, চুলগুলো বিনুনি পাকিয়ে দিয়েছে। ইলানকে নিয়েই বেরোবে আজ, কারণ সামিয়া সারিকা কেউই বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে। যেহেতু রেখে যাওয়ার প্রশ্নই আসে না, নাস্তা তৈরি হচ্ছে কিচেনে। ইরাম কিছুক্ষণ আগেই সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সব কিছু। কেউই এখনও নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবলো ইরাম। ল্যাপটপ নিয়ে বসে গেল। গতকাল থেকেই একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধার থেকেই টুকটাক খবর নিয়ে পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল অ্যারাবিয়ান ডেইজ। একটা চ্যানেলে ভেসে উঠল মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিস্টিক এমভি। সাবস্ক্রাইবার সংখ্যা 1,00,000-এর কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে, প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখল, ভাইরাল একটা গান। গত বছর টিভির চ্যানেলে আর এদিকে সেদিকে বেশ শোনা হয়েছে। মেট্রো রেলে শ্যুট করা হয়েছে, বেশ অ্যাস্থেটিক কায়দায়। ভিডিওতে দেখানো ভবঘুরে টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে। সেখানে অভিনয় করেছে সাইবান নিজে। একটি তরুণী মেয়েও আছে। তারুণ্যের প্রেম কাহিনী ধরনের মিউজিক ভিডিও। ইরাম ডিসক্রিপশানে গেল, সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদি ক্রেডিটের সঙ্গে লেখা। মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসাবেও কাজও করে, এটা জানা ছিল না ইরামের। সুগন্ধার গুপ্ত তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামও রয়েছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইল বের করে তার চোখ কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা। বেশিরভাগ তার বিভিন্ন শো এবং কম্পোজিংয়ের পোস্ট। হুট করে দেখলে মনে হয় না, কিন্তু সাইবান নিজের কাজ নিয়ে বেশ ভালোই এগিয়েছে। স্ক্রল করতে করতে প্রায় 7-8 মাস আগেকার একটি পোস্টে চোখ আটকে গেল ইরামের। তেমন কিছু না, স্রেফ একটা ছবি। কিন্তু স্রেফ একটা ছবিই যেন রমণীর বুকের ভেতরে আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটা মিরর পিকচার। সাইবানের পরনে কোনো শার্ট নেই, উদাম শরীর, শুধু একটা ঢোলা কালো ট্রাউজার পরনে। পেটানো শরীর আবছায়া আলো আধারিতে ফুটে উঠেছে। শক্তিশালী মাংসপেশির আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। প্রথমটায় ইরাম লজ্জা পেয়ে গেল। স্ক্রল করে চলে যাচ্ছিল, কিন্তু কিছু কমেন্টে তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েদের কমেন্ট, লুক অ্যাট দোজ ব্রেডস, অরা ফর্মিং, নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হাঁ করে তাকিয়ে রইল। ভাষা আগা মাথা সে কিছুই বুঝতে পারছে না। যদিও ইংরেজিতে লেখা, তবুও ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না। আবার ফর্মিং কোথায় হচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি, প্রোফাইলে দেয়া এক তরুণীর ছবি। এত বড় ধাড়ি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি। এ কোন ধরনের যুগে এসে পড়লো? বাবা জানে তোমার? আপন মনে বিড়বিড় করলো ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছেটা দমন করে নিল। ছবিটার দিকে চেয়ে ভ্রুকুটি করল সে।
এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকলি দেওয়ার কি আছে? বিষয়টা যদিও তেমন কিছু নয়, তবে ইরামের কেন রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল সে চুপচাপ। কিছুক্ষণ বাদেই নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া, সারিকা এবং আহমদ সকলে এসে বসলেন। সামিয়া, সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হাসপাতালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরো দোস্তুর বাইরের পোশাকে তৈরি দেখে সামিয়া শুধালেন, কোনো প্ল্যান আছে? ইরাম মাথা দোলালো। জি, কম্পিউটার কোর্সে ভর্তি হব। ওয়াও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করলেন। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করেই আহমদ বলে বসলেন, বাড়ি ফিরে এখন বাইরে কাজ করার মতো নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকুই চুনকালি না মাখলেও চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতেও থমকে গেল ইরাম। হতভম্ব হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহমদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাহাকার করে উঠলেন। মানে কি আহমদ, ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারবে না। তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝি এক টুকরো তাচ্ছিলের হাসি হাসলেন। ও তো আর ডাক্তার নয়। মেয়ে মানুষ ডাক্তার হলে আলহামদুলিল্লাহ, বাকি সব নাউজুবিল্লাহ। সত্যিটা যত জলদি মাথায় ঢোকাবে ততই মঙ্গল তোমাদের। রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা, পিছনের সিটে ইরাম, তার কোলে ইজান চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট্ট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথই গাড়ি চলল নিঃশব্দে। তারপরে হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল। ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল, মানে না করার মতো কাজ তো খালু করেনি। আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নই, প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণেই কথা ঘুরিয়ে ফেলল সে, শুধালো, কিছু মনে করো না সুগন্ধা, খালামণি সরাসরি জিজ্ঞাসা করতে আশ্বস্ত হচ্ছিল বলে তোমায় করেছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপরে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনিই জানবেন। সত্যিটা হইল গিয়া আম্মাজান আর বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধরে ঢিলা দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো আকবারে জিজ্ঞেস করতে চাই নাই, কিন্তু 1 বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন, ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন কি এত কিছু ঘাটি নেই। ভাইজান সারিকা আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই, ব্যাপারটা ধোঁয়াশা। ইরাম সব শুনে মাথা দোলালো, পাল্টা প্রশ্ন করলো না। এখন অনেক কিছুই ধরতে পারছে সে। সাইবানের বিয়েতে আহমদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা, আর ফিরেই শত্রু মনোভাবাপন্ন আচরণ করা। আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলেছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনটাই প্রকাশ পায়, শুধুমাত্র নামে এখনও স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে গেল ইরাম। গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে সে আশেপাশে তাকালো। 3 তলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভিতরে ঢুকলো ইরাম। ঢুকতেই রিসেপশনের মতো একটা জায়গা। একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের সামনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কাবরিয়া, আজ সকালেই ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে, আমি ফর্ম রেডি করেই রেখেছি ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল, ইরামকে একপাশে থাকায়
সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হওয়ায় একদম শান্ত পরিপাটি স্থান, ভিড়ভাট্টার বালাই নেই। ছোটোখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটিকত ছেলে মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছেই চলে এলো। ইজানকে আদর করে গেল, হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলো ইরাম। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হয়ে গেলে মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আপনাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়ে দিই, তাহলে পরের দিন আপনাকে কিছুই খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশিই হলো। রিসেপশনে অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডর ধরে ভিতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতন কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মোটামুটি 4-5 ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে তখন ইরাম জিজ্ঞাসা করলো, আপু, আমি যে রিকোয়েস্টটা করেছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা, এই ডিমান্ডটা আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত। এই বিষয়ে কম্প্রোমাইজ করার কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকে কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসেবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। ইরামের চেহারা ঝুলে পড়ল। ও আচ্ছা। মেয়েটি থেমে জানালো, তবে মানবিক দায়িত্বকোণ থেকে বিষয়টা বিবেচনা করা হয়েছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারোর সমস্যার কোনো কারণ না হয় তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে উপস্থিত রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষর ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসলো ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডর বেয়ে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলে মেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনে ডায়াসের উপরে দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেয়েধীন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফরমাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব আপনারা পয়েন্টগুলোর ওপর ফোকাস করুন। সুন্দর লেখা এআইও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে, অনন্য হতে হবে নিজের স্বকীয়তায়। ওকে? ইরাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখল। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না। তাকে এইভাবে তাকিয়ে দেখতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সবথেকে জনপ্রিয় এবং গুণী ট্রেনার কাইসান রশিদি। ওনার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানে উনি প্রোগ্রামিং, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও দেন। রুস্তি? হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করেই কিছুতেই মনে পড়ল না ইরামের সত্যিকার স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করেই ক্লাসের ভেতরে থাকা কায়সান মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোকাচুকি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম, আর দাঁড়ালো না। দ্রুত উল্টো ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করল না কায়সানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পর ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের মতন ছিল। এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজ গেটের সামনে অপেক্ষা করছে তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতন কিছু নয়, ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিবুচ্ছে একটা ছেলে, আর একটা ছেলে ঠিক পিছনেই দাঁড়িয়ে সিগারেট টানছে।
ছেলে দুটো কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ইরাম। শর্ট টাইম মেমোরির ভীষণ ভালো লাগে তার। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটা ঘটনা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না, আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে সেখানে যাচ্ছে, এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুজনেই। তাতেই কি সন্দেহজনক হয়ে গেল? সুগন্ধা চলে আসায় বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময়টা বাইকটা ওখানেই থেকে গেল, অনুসরণ করলো না বিধায় ইরাম নিশ্চিত হলো সেই বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবানের শো এখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধন হারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোয় নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা কানের কাছে, শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দু মাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণী তো নাচতে নাচতে একেবারে সাইবানের কাছে ঘেঁষে এলো। হেই মিস্টার ডিজে, ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবেশিত গলায় শুধালো, আজকের শোয়ের পর ফ্রি আছেন? ওয়ান হ্যাভ এ লিটল ড্রিঙ্ক উইথ মি লেটার? সাইবান নিজের বাম হাতটা তুলল। তার অনামিকায় একটা সিলভার আংটি জলজল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল। সেই আঙুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওন লেডি টু ড্রিঙ্ক উইথ। হাউ কিউট। আশেপাশের কিছু মেয়ে উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল, আবার অনেকে মুখ ফুলিয়েও ফেলল। সাইবান অবশ্য কারো দিকেই মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল, লেটস গো। তীব্র বিটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান, তাই উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপ্টে আছে তার, চিকচিক করছে আইব্রো পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে উঠেছে, তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ ছেয়ে গেল চারপাশে। প্রথমটায় কেউই বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখান বরাবর একটা ছেলে আরেকটি ছেলের উপরে চড়াও হয়েছে, নিচে ফেলে ঘুষি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান ভ্রু কুঁচকে তাকালো। মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কোলাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হরহামেশাই শোয়ের মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবিলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসিকে কিনে ফেলতে পারবো আনোয়ার্স, আর আমি কিনা তোর ওয়ালেট নেব? ক্রেজি। তাহলে আমার ওয়ালেট কোথায়? চোর কোথাকার! সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখান বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনেরই বাপের অনেক টাকা, নাহলে এখানে ফুর্তি করতে আসতে না। সো চিল। ছেলে দুটো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো, তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাদ সাচ্ছেন কেন? বিষয় টাকার না, বিষয় হলো বেয়াদবির। ওই শালা তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলেছি নেইনি, আর শালা বলিস কাকে? মাদার চোদ যা। এবার আমি নিয়েছি তোর ওয়ালেটটা। কার কি বাল ছিঁড়বি ছিঁড়ে দেখা দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল। একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেলল। দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে,
বাইরে বাইরে ফালান দুটাকে, বদমাইশ। ইয়েস, জাস্ট থ্রো দ্যাম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিল। এই চরম বিশৃঙ্খলতার মাঝেই সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনেও এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাত তুলতেই সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল। তারপরেই সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল। হাভিয়ান, শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছে তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা আমি দেখে নেব। তার কণ্ঠস্বরে অদ্ভুতরে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি, চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণ ছেলে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়েই ফোন রিসিভ করলো। ইয়েস মাই প্রিশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তালমিল না পেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজব্যান্ডকে? হাজব্যান্ড শব্দটাতে একটা আলাদাই জোর দিল সাইবান। তীর্যক হাসি পড়ল তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে, কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করবো না। নিয়ে তো যাওনি, জিজ্ঞাসা করে দেখেছিলে যেতে চাচ্ছি কিনা? হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না? আলাদিন চেহারা দেখা না গেলেও সাইবান নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলার ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন যেন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকে ওর মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছে। বুঝেছি, সিলেটে গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, যদি তোমার মস্তিষ্কে জ্বরটা একটু খোলে। খিলখিল করে হাসলো সাইবান। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস নেই? থাকলে মাথায় একটা বাড়ি দাও ঠিক করে। আর হ্যাঁ, শো শেষ হওয়ার পর সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপর ঘুমাবে। আমি কালকে আর ফোন দেব না, দিলেই উল্টোপাল্টা কথাবার্তা শুরু করবে। রাখছি। যথাজ্ঞা। পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসল। এই, ওয়াইফি কামস ফার্স্ট। নাও, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনও বুকের ভিতরে ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকে সোফায় বসে থাকা সামিয়া এবং সারিকা দুজনেই তার দিকে রীতিমতো হা করে তাকিয়ে আছে। আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগেই। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল, আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণীই অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চোয়াল ফাঁকা হয়ে গিয়েছে, অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম একটা ঢোক গিলল। কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়েছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওয়েট, সাই শোয়ের মাঝখানে ফোন অন রেখেছে? ও তোমার কল রিসিভ করেছে। দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো সামিয়ার তরফ থেকে, যার পরনাই হতবাক তারা। তবে ইরামের কারণ উদ্ঘাটন করতে পারল না। ফ্যাল ফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল।
তারা এত অবাক হচ্ছে কেন? যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, সেখানে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন।